আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে? আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে? আবারও কি 1-11 ফিরে আসতে যাচ্ছে? এই যখন আলোচনা সমালোচনা, এর মাঝখানে সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে পাশাপাশি জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন। আজকে হঠাৎ করে রাত 10টায় ঢাকায় এসে পৌঁছবেন আমেরিকার সেনাবাহিনীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকেন্ড ইন কমান্ডার হঠাৎ করে কেন ঢাকায় আসছেন, ঢাকার সাথে কি সম্পর্ক এবং কি উদ্দেশ্যে আসছেন, এই বিষয়ে আপনাদের সাথে একটি ভিডিও বার্তা আমি এখন শেয়ার করব। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন, নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন, নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন? এ নিয়ে এখন দেশি বিদেশি বিভিন্ন জায়গায় মিডিয়ায় বর্ণনা চলছে। বাংলাদেশে সেনা শাসনকে উস্কে দেওয়ার জন্য কয়েকটি অঙ্গে কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যেই কর্নারগুলো থেকে কাজ করছে তার মধ্যে অন্যতম একটি কর্নার হচ্ছে ভারত। গেল 24 ঘন্টায় নানান উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কেটেছে। বিশেষ করে যখন ডক্টর কনক সারওয়ার তিনি তার একটা ভিডিও আপলোড করলেন যে 23 তারিখে সেনা সদর দপ্তরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসাররা আছেন, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তারপর তিনি বললেন যে বাংলাদেশে 24 তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে। ইভেন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে, যতগুলো ডিভিশন আছে, যতগুলো সেকশন আছে, সেনা অফিসাররা আছেন, তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন। তারপরে দেশবাসীর মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে? আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে? আবারও কি 1-11 ফিরে আসতে যাচ্ছে? এই যখন আলোচনা সমালোচনা, এর মাঝখানে সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে পাশাপাশি জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন। তবে আশ্বস্তের বার্তা হচ্ছে জরুরি অবস্থা জারি নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে এটা গুজব এবং অপতথ্য। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর প্রধান বলছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে তার তিনি প্রথমে আমাদের যারা অফিসার্স আছেন বা সোলজার্স আছেন তাদের প্রশংসা করে তিনি বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে। আর সেনাপ্রধানের বক্তব্য যে তিনি যারা এই কর্মকর্তা এবং সৈনিকরা যারা অন ডিউটিতে আছেন ফিল্ড লেভেলে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন দেশের আইন শৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য। এর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও তিনি সতর্ক করেছেন। তিনি বলছেন যে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের যে লক্ষ্য আছে বা যে টার্গেট আছে সেটা অর্জিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে এবং জনগণও জানে। এইসব কথা উল্লেখ করে তিনি বলছেন নানান গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকেই নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছেন। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতিকে সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ। আর ওনার বক্তব্য হচ্ছে যে সামনে ঈদ নিয়েও বক্তব্য দিয়েছেন। সবচেয়ে জরুরি যে বার্তা তিনি দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কোনো পরিকল্পনা করেনি এবং কি সেনাবাহিনী কখনো ক্ষমতা গ্রহণও করবে না বা এই ধরনের উচ্চাভিলাষ সেনাবাহিনীর নেই। সেনাবাহিনীর সাথে যেই আমরা যদি দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিপক্ষে যে অবস্থানটা এইটা শুরু হয়েছে 5ই আগস্টের পর থেকে। আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি তিনি যখন সেনাপ্রধানকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছেন তার যারা সমর্থক আছেন তারা কিন্তু বিষয়গুলোতে উৎসাহিত হচ্ছেন। আর এজ এ রেজাল্ট আমার মনে হয় যে পিনাকি তাছাড়া ওইভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে মানে সাংবাদিক ইলিয়াস অল্প, ডক্টর কনক সারওয়ার এবং পিনাকি তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সেনাপ্রধানের বিপরীতে একটা মত তৈরিতে। এবং কি আপনার পিনাকি দাও যথেষ্ট উল্লাসও প্রকাশ করেন মাঝে মাঝে। তবে এই বিষয়গুলো কোথাও না কোথাও আমার কাছেও মনে হয় যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটাকে বিগড়ে দিবে। সেনাবাহিনী এবং জনগণ যদি কখনো মুখোমুখি হয় দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে। আর এতে ভাত না খাইয়ে মরতে হবে বাঙালি জাতির। সেনাবাহিনী আমাদের সম্পদ, টুকটাক ভুলভাল থাকতে পারে, যারা যদি এরকম ভুলভালে জড়িত তাদের আইনানুগ ব্যবস্থা হবে, ডিপার্টমেন্টাল শাস্তি হবে। কিন্তু সেনাবাহিনীর বিপরীতে জনগণ অথবা ক্যান্টনমেন্টকে টার্গেট করে কোনো ধরনের কথাবার্তা বলা এটা দেশের জন্য কল্যাণকর না। আর এই দেশের রাজনীতিবিদ্যা হোক সেটা হাসপাত আব্দুল্লাহ হোক সেটা XYZ প্রত্যেকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই প্রতি কদম ফেলে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন, নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন, নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন? এ নিয়ে এখন দেশি বিদেশি বিভিন্ন জায়গায় মিডিয়ায় বর্ণনা চলছে। বাংলাদেশে সেনা শাসনকে উস্কে দেওয়ার জন্য কয়েকটি অঙ্গে কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যেই কর্নারগুলো থেকে কাজ করছে তার মধ্যে অন্যতম একটি কর্নার হচ্ছে ভারত। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে উস্কে দিচ্ছে বাংলাদেশের জনগণ নাকি সেনা শাসন চাচ্ছে, সেনা শাসনের জন্য নাকি বাংলাদেশে মিছিল হচ্ছে এবং এই মিছিল করে নাকি সেনা শাসন আমরা আনতে চাচ্ছি। বাংলাদেশের যে কোনো কাজ যে কোনো মূল্যে তারা তাদের মাধ্যমে পরিচালনা করতে চায় তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে আজকের এই সেনা শাসন বিষয়ে তাদের অতিরঞ্জিত মন্তব্য এবং বক্তব্য।
আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে দেশপ্রেমিক সেনাপ্রধান থেকে শুরু করে কেউ বাংলাদেশের সেনা শাসনের পক্ষে না, সেনা শাসন আসার সুযোগ নেই। আমি সবসময় বলেছিলাম যে 5ই আগস্ট একমাত্র মুখ্যম সময় ছিল, যেই সময় বাংলাদেশের মানুষ হাসিনা থেকে মুক্তি পেয়ে যে কোনো ডাল ধরতে তারা প্রস্তুত ছিল, হোক সেটা সেনা শাসন, হোক সেটা ভিন্ন শাসন, হোক সেটা জরুরি অবস্থা, যাই হোক না কেন জনগণ সেটাকে মেনে নিত, কারণ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছে। হাসিনার কাছ থেকে মুক্তি পাওয়ার 8 মাস পরে সেনা শাসন আসার মতো দেশেরও যেমন পরিস্থিতি নেই, জনগণের ভিতরেও সেরকম কোনো আকাঙ্ক্ষা নেই। তাহলে কারা এই বাংলাদেশের সেনা শাসনকে উস্কে দিচ্ছে? আমি গত কয়েকদিন যেটা অবজার্ভ করলাম, বাংলাদেশে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের প্রতাত্তা যারা আছেন, যারা আওয়ামী লীগের মধ্যে সুবিধা ভোগ করে বিভিন্নভাবে অর্থ সম্পদ লোপাট করেছেন, নিজেদেরকে বিশাল বিশাল কেস মামলার মালিক হয়েছেন, খুন খারাপির সাথে সম্পৃক্ত ছিল, এই মানুষগুলো ভাবছে যে বাংলাদেশে যদি সেনা শাসন আসে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে ভিন্ন কোনো কিছু চরিত্র এখানে তারা করতে পারবেন, তথা অ্যাটলিস্ট আপনার ঘর ভাঙতে পারলো, আপনি নির্বাচন থেকে দূরে থাকলেন, ক্ষমতায় আসলেন না, 2-3 বছরের পরে আওয়ামী লীগ হয়তো আবার নতুন করে আসার একটা স্বপ্ন বুনতে পারে, এরকম বিভিন্ন সমীকরণ করে তারা সেনা শাসনের পক্ষে। এবং তারা এই সেনা শাসনটা মূলত পজিটিভ সেন্স থেকে পক্ষে নয়, তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে এটা দিয়ে একটা অরাজকতা, যাতে করে এই সেনা শাসনের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ আবার ফুঁসে ওঠে, এই ফুঁসে ওঠার পরে আবার সবাই যাতে বলে আগেই ভালো ছিলাম। তথা শেখ হাসিনার শাসনামল, এখন আবার সেনা শাসন, আবার মিছিল মিটিং শুরু, হরতাল অবরোধ শুরু, এই জিনিসগুলো তারা করাতে চাচ্ছে জাতির কাছে প্রমাণের জন্য। কিন্তু বাংলাদেশের সেই সুযোগটা এখন আর মনে হয় বিন্দুমাত্র নেই যে সেনা শাসন আর আসবে। আপনারা জানেন গতকালকে হঠাৎ করে সারা বাংলাদেশে গুজব উঠলো যে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাচ্ছেন, এবং পালিয়ে গিয়েছেন, অনেকে এভাবেও প্রচার করেছেন। সবচেয়ে অবাক হয়েছি বাংলাদেশের অনেক দেশপ্রেমিক যারা মূলত বাংলাদেশের জন্য লড়াই করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এরকমও অনেক অনলাইন ইউটিউবার, অ্যাক্টিভিস্ট, তারাও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সেনা শাসনকে উস্কে দিচ্ছেন। যে কোনো মূল্যে সেনা শাসন যদি চলে আসে তাহলে তাদের হয়তো কোনো না কোনো পারপাস সাফ হচ্ছে, বা বাংলাদেশে তারা যে কোনো মূল্যে এই পরিস্থিতিটাকে শান্ত সুষ্ঠু মনে হয় দেখতে চাচ্ছে না। কারণ আমরা দেখলাম অনেকেই ইতিমধ্যে মন্তব্য করেছেন সেনাবাহিনীকে নিয়ে, কিন্তু আমি বারবার জনগণকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশে সেনা শাসন আসবে না, আসার মতো পরিস্থিতি এখন বাংলাদেশে নেই। এই সেনা শাসনটা 3টি শ্রেণীর গ্রুপে চায়। এক, ভারত বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য, তারা যখন দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন বিখ্যাত ব্যক্তি, যিনি নোবেল লরিয়েট, বিশ্ববরণ্য, এবং বিশ্বের কাছে তার যেভাবে অবস্থান রয়েছে, এই অবস্থানকে কোনোভাবে খাটো আর যেহেতু করতে পারছে না, যেহেতু ইউনূস সাহেবের পতন ঘটাতে আর পারছে না, তাহলে মন্দের ভালো হিসেবে সেনা শাসন এই ভারত চায়, এবং চাওয়ার জন্যই তাদের ওইখানের পত্রপত্রিকাগুলো এগুলো নিয়ে লেখালেখি করছে। আর যে অংশটি আমি বললাম যে আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের অংশটি, তারা সেটা চাচ্ছে। আরেকটি অংশ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারেরও ভালো চায় না, কিন্তু বিদেশি কারো না কারো এজেন্ট, কিন্তু দেখতে দেশপ্রেমিক, এই মানুষগুলো আমার মনে হচ্ছে সেনা শাসনের দিকে ধাবিত করছে এবং তাদেরকে যে কোনো মূল্যে উচকে দিচ্ছে। আপনারা জানেন আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচাইতে যেই ব্যক্তিটি, যেই গোষ্ঠীটি, যেই সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো বিপদের এন্ডিং সেকশনটাই হচ্ছে ওইখানে। আপনি বাংলাদেশের আজকে যদি কোনো অরাজকতা হয়, যে কোনো উপায়ে আপনাকে সেনাপ্রধানের কাছেই স্যালেন্ডার করতে হবে। আজকে যদি কেউ পালায়ন করে, যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রধান উপদেষ্টা কিংবা প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী, দেখা যাবে যে তার ওই সময় সেনাবাহিনীকে একটা বড় ধরনের রোল প্লে করতে হয়। যেমনটা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আমাদের এই বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে ডাইরেক্ট কোনো জায়গায় সংবাদ সম্মেলন করে নাই, কিংবা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব করেন নাই। এই সংবাদ সম্মেলন করা কিংবা বক্তব্য দেওয়া কিংবা রাষ্ট্রের জাতির কাছে কোনো মেসেজ দেওয়া, ওটা সেনাপ্রধানকেই করতে হয়েছে। দ্যাট মিনস সেনাবাহিনী যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। তাহলে আমাদের এই সেনাবাহিনীকে বিতর্ক কেন করা হচ্ছে বারবার? বিতর্ক এজন্যই করা হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামান, আমি যেটা বারবার বলি, তিনি প্রায় 44 দিন ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পলায়ন করতে হয়েছে। পৃথিবীর সব পাগলেও বুঝে যে আমি যেই অফিসের দায়িত্ব থাকবো, ওই অফিসে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যদি ওই অফিস থেকে মালিককে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে স্বভাবতই মালিক যে তাড়িয়ে দেওয়া হয়েছে এটার দায়ভার ওই অফিসের ম্যানেজারের উপরে পড়ে। বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য 44 দিনের মাথায় যেই ব্যক্তিটি ঝুঁকি নিয়েছেন তার নাম জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি কিন্তু নির্দ্বিধায় চুপচাপ বসে থাকতে পারতেন, হয়তো অনেক মানুষ খুনাখুনি হতো, আহত হতো, নিহত হতো, এবং একটা পর্যায়ে হয়তো আন্দোলন স্তমিত হতো, কিন্তু এটা আবার হয়তো জ্বলে উঠতো 2 বছর, 1 বছর, 3 বছর পরও লাগতে পারতো। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের কারণেই আমরা কিন্তু সেদিন মুক্তি পেয়েছিলাম। এবং 5 তারিখ থেকে আজ অদ্যবধি পর্যন্ত আমি কিন্তু একই সুরে কথা বলছি যে এই দেশের ক্লান্তি থেকে মুক্তির জন্য যারা যারা ভাইটাল ভূমিকা পালন করেছে, তার মধ্যে নাম্বার 1 স্টুডেন্ট, পলিটিক্যাল পার্টিস, দেন আপনার সেপাহী, এই যারা আর্মির বিভিন্ন ধরনের সৈনিকরা রয়েছেন, এরপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আমাদের এখানে সম্পৃক্ত হয়েছে, আলেম ওলামা, নায়ক নায়িকা, গায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সবাই আমরা এই কাজে অংশগ্রহণ করেছি। অতএব এই বিজয় আমাদের সকল দেশবাসীর। তাহলে আমরা কেন এত অস্থিরতা প্রকাশ করছি যে আমাদেরকে সেনা শাসনের দিকেই যেতে হবে? আমি যদি সেনা শাসন নাই চাই, তাহলে সেনাবাহিনী নিয়ে আমার এত কুৎসা রটানোর সকাল সন্ধ্যা দরকারটা কি? সেনাবাহিনী আমার এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা সেকেন্ড আমার নিরাপত্তা থাকতে হলে সেনাবাহিনীকে সচেষ্ট থাকতে হবে, বিকল্প নাই। আমাদের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছিল, সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই সব কিছু বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি সেনা শাসন আর এই উস্কে দেওয়ার পরেও আসবে না? আমার ধারণা না, আসবে না। হ্যাঁ, তবে আসবে সেটা এমন পরিস্থিতি যদি হয় যে বাংলাদেশের মানুষ কেউ কারো কথা শুনছে না, গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে, অশান্তি তৈরি হয়েছে,
তখনও যদি আপনি বলেন সেনাবাহিনীর প্রধান কেন ক্ষমতা নিবে, তখন তো নিতে বাধ্য, তাকে নিতে হবে দেশকে শান্ত রাখতে হলে। কিন্তু আমরা যে পরিস্থিতিতে এখন উন্নতি করছি, এই পরিস্থিতির মধ্যে সেনা শাসন এই দেশে হবে না। এবং জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে আমি যতটুকু অকিবহল, তার মাথায় বিন্দুমাত্র এই চিন্তাটাই নাই যে এখানের দায়িত্ব নিবে কেন? দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই, যে অবস্থা শেখ হাসিনা রেখে গিয়েছে সেই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আমাদের সামনে বড় কোনো ফেজ নেই। তিনি আজকে আমাদের সামনে কথা বলছেন, বিশ্বব্যাপী আমরা ব্যাকআপ পাচ্ছি, তার নেতৃত্বে বাংলাদেশ চলছে। কিন্তু আজকের এই সেনা শাসনটা আসবে না, কিন্তু আসানোর জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত, এবং তাদের ইন্ধনে কিছু কিছু গোপন অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা বিভিন্ন জায়গার যারা রাজনৈতিক অঙ্গনে জড়িত আছেন, এদের কেউ না কেউ ফুসলে দিচ্ছেন, উৎকে দিচ্ছেন, তাদেরকে খোঁচা মারছেন। আমি বাংলাদেশের সমগ্র দেশপ্রেমিক নাগরিকদের উদাত্ত আহ্বান জানাবো, সেনা শাসন আমাদের দেশের প্রয়োজন নেই, কিন্তু সেনাবাহিনীর প্রয়োজন আছে। সেনাবাহিনী আমাদের পাশে থাকবে, আমরা যেমন একে অপরের পাশে থাকবো। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে অনেক হয়েছে, আর নয়। বাংলাদেশের একটি অভ্যাস হচ্ছে, যেই লোক আপনাকে ভালো কিছু করে দেয় সেই লোককেই একটা সময় আপনি হারিয়ে দিতে চেষ্টা করেন। আমরা এও জানি যে বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যারা ছিল কম বেশি সবাইকেই তো আমরা আওয়ামী লীগের হিসেবেই জানতাম। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কি সব চলে গিয়েছে? না। তাহলে এই মানুষগুলোর উপরে অতিরঞ্জিত মন্তব্য বক্তব্য দেয়া থেকে আমাদের বিরত থাকতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে হঠাৎ করে রাত 10টায় ঢাকায় এসে পৌঁছবেন আমেরিকার সেনাবাহিনীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকেন্ড ইন কমান্ডার। সেকেন্ড ইন কমান্ডার হঠাৎ করে কেন ঢাকায় আসছেন, ঢাকার সাথে কি সম্পর্ক এবং কি উদ্দেশ্যে আসছেন, এই বিষয়ে আপনাদের সাথে একটি ভিডিও বার্তা আমি এখন শেয়ার করব। তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে আমেরিকার এত বড় মাপের সেনা অফিসার ঢাকায় আসার পিছনে কারণ হলো মায়ানমার, এবং সেখান থেকে কয়েকটি রাজ্য নতুন করে তৈরি হওয়া, একটি নতুন রাষ্ট্র আরাকান রাষ্ট্র তৈরি হওয়া নিয়ে জল্পনা আর কল্পনা চলছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না যাওয়ার 36 ঘন্টা আগে তিনি ঢাকায় আসছেন, কারণ চায়নার সাথেও এখানে যোগসাজ রয়েছে। একটা কথাই আছে যে আমার টার্গেট আর আপনার টার্গেট যদি মিলে যায়, তখন আপনি আমার কিছু কিছু জায়গায় দ্বিমত থাকলেও আমরা সেই টার্গেটকে ফিল আপ করার জন্য একমত হয়ে যাই। বা এভাবে আমরা বলে থাকি যে আমার দুশ্মন আর আপনার দুশ্মন যদি একই ব্যক্তি হয়, তখন আমার আপনার ভিতরে যে ছোট দুশ্মনী আছে সেটা ভুলে গিয়ে আমরা বড় দুশ্মনকে হটানোর জন্য চেষ্টা করে থাকি। তাই বাংলাদেশের স্বার্থ, চায়নার স্বার্থ, আমেরিকার স্বার্থ এক হয়ে যাচ্ছে মায়ানমার রাখাইন রাজ্যে এখানে আরাকান মুসলিম দেশ গঠনের ভিতরে। তার পরপরই যেটা হবে ভারতের 7 সিস্টারের মধ্যে মণিপুরে একটি খ্রিস্টান দেশ হবে, যেখানে খ্রিস্টান ধর্মের মানুষই সবচেয়ে বেশি। এবং মণিপুরের সরকারকে বাতিল করে দিয়ে, পার্লামেন্ট মণিপুরের ভেঙে দিয়ে কেন্দ্রীয় সরকার সেটা এখন পরিচালনা করছে। মণিপুরের অবস্থা আমরা ইতিমধ্যে জেনেছি যে মণিপুরের কিছু অংশ আবার চায়না দখল করেও নিয়েছে। তাই সেই কারণে সেই দৃষ্টিভঙ্গিতে ভারতের উপরে এবং মায়ানমারের উপরে বড় মাপের হস্তক্ষেপ করা হবে আমেরিকা, চায়না এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। আর সেই কারণেই ইউনূসের এবারের চায়না সফরে উৎকণ্ঠায় আছে ভারত। ভারত সবচেয়ে ভয়ে আছে যে এই চায়না সফরের ভিতরে ভারত খান হওয়ার সম্ভাবনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না যাচ্ছেন। আর এই চায়নাকে ফিরানোর জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এখন ছড়ানোর চেষ্টা করছে, যেই গুজবগুলা শুনলে আমরা সবাই এটাকে বাস্তব বলে মনে করে নিচ্ছি এবং মনে করছি। প্রিয় দর্শক, এখানে সবচেয়ে বড় খেলাটা খেলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী এই 26 তারিখ, মাত্র 36 ঘন্টা পরে উনি চায়না যাবেন এবং চায়নায় থেকে উনি 29 তারিখে ফেরত আসবেন। তাই এই সময়টার ভিতরে, এই 3 দিনের ওনার চায়না সফরে আসা যাওয়া মিলে এই 4 দিনের ভিতরে উনি চায়নার সাথে বাংলাদেশ এমন শক্তিশালী পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেটা ভারতের কাটা হচ্ছে বাংলাদেশ। এই কারণেই ভারত থেকে, ভারতীয় মিডিয়া থেকে, আনন্দবাজার পত্রিকা কলকাতা থেকে বিভিন্নভাবে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে, বাংলাদেশের প্রশাসনের ভিতরে বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে আমাদেরকে মাঠে নামিয়ে একটা হট্টগোল তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে চায়না যেতে না পারে সেই চেষ্টাটা ডে আর নাইট তারা করে যাচ্ছে, কিন্তু তারপরেও কোনো সাকসেসের মুখ ভারত দেখছে না। তাই আমি একটু আপনাদের সাথে অডিওটা একটু শেয়ার করছি, তারপরে আমি এই বিশ্লেষণটা শেষ করব। রাখাইন রাজ্যের সীমান্তে সামরিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর আগামী দিনে আরাকান আর্মি একটি বড় সামরিক অভিযান শুরু করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ঠিক এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাওয়েল ঢাকায় আসছেন তার দলের সঙ্গে। দক্ষিণ এশিয়ার সামরিক নিরাপত্তা নিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে জানা যায়। লেফটেন্যান্ট জেনারেল বাওয়েল আফগানিস্তান ও ইরাকে এমন একজন যুদ্ধের মাঠের অভিজ্ঞ ব্যক্তি ঢাকায় আসছেন আজ রাত 10টায়, এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পরামর্শ করবেন মায়ানমারকে নিয়ে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না যাওয়ার আগ মুহূর্তে ওনার ঢাকায় আসাটা অনেকটাই আমাদের কাছে অবাক লাগার মতো ছিল, যে এই বিষয়টা আসলে
অন্য কোনো বিষয় কিনা, বা ওনার চায়না যাওয়ার পিছনে আমেরিকার কোনো আপত্তি আছে কিনা, বা আমেরিকা চায়নার ভিতরে রয়েছে একটা সম্পর্কের ফাটল, কারণ তারা দুইজনই এখন বিশ্বমোড়ল নিজেকে ডিক্লার করতে চাচ্ছে। চায়না অর্থ দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে, প্রযুক্তি দিকেও চায়না অনেক দূর এগিয়ে গিয়েছে। চায়না প্রধানমন্ত্রী গতকাল একটা বক্তব্য দিয়েছেন যে আমেরিকা আর চায়না যদি যুদ্ধ করে দুটা দেশই হারবে। যুদ্ধ যদি দুইজনে করে তাহলে দুইজন হারে কিভাবে? একটা এত বেশি যে ডিপ্লোমেসিক কথা উনি বলেছেন যে এটা আমেরিকার জন্য ক্ষতি হবে, চায়নার জন্য ক্ষতি হবে, কারণ পৃথিবীর প্রযুক্তি, পৃথিবীর শক্তি, পৃথিবীর অর্থ এই দুই মুরুলের কাছে এখন পৃথিবীর নেতৃত্বে আছে। রাশিয়ার ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান হয়ে আর মানুষ রাশিয়ার নাম বর্তমান সময়ে বিশ্ব মুরুলের মধ্যে বলে না। তাই এই চায়না এবং আমেরিকা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের বিষয়ে আর মায়ানমার বিষয়ে দুজনের ইন্টারেস্ট অনেক বেশি আছে। ইন্টারেস্ট থাকার পিছনে ওই যে কারণ, সেই কারণ হলো যে এখানে দুটা দেশ নতুন মিনিমাম হচ্ছে, একটা হলো খ্রিস্টান দেশ আর একটা হলো মুসলিম দেশ। এই জন্যই আমাদের জাতিসংঘের মহাসচিব এসে তাদের সাথে ইফতারি খেয়ে তাদেরকে পুনর্বাসন তাদের দেশে করার বিষয়ে একটা কমিটমেন্ট কিন্তু অঘোষিত করেছেন। কারণ কমিটমেন্টটা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী বছর রমজানের ঈদে আপনাদের সন্তানরা তাদের দাদা দাদি নানা নানির কবর জিয়ারত করবে। কত বড় একটা কঠিন শক্ত কথা। তার মানে রোহিঙ্গারা ফেরত যাবে তাদের দেশে এবং তারা আগামী বছর রমজান ঈদ তাদের দেশেই করবে। তাহলে কত বেশি কনফিডেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটা বলেছে। আর এর সাথে আজকে মানে আমেরিকা প্যাসিফিকের সেকেন্ড ইন কমান্ডার যে সেনাবাহিনীর আমেরিকার রয়েছে তিনি আসছেন, এবং সেই আশাটার ভিতরে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের লাস্ট সেই রোহিঙ্গাদের সামনে বক্তব্যের সাথে কিন্তু অনেক মিল এখানে পাওয়া যাচ্ছে। তাই আমরা আশা করছি যে বাংলাদেশের সহযোগিতায় আরাকান একটি সুন্দর রাষ্ট্র গঠন হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী এখানে সর্বাত্মক চেষ্টা করবে। বিহাইন্ডে এখানে আমেরিকার সেনাবাহিনী, আমেরিকার এয়ারফোর্স, নৌবাহিনী সব ধরনের সহযোগিতা বাংলাদেশ পাবে। আর চায়না সেদিক দা সাপোর্ট দিচ্ছে, কারণ চায়নাও চাচ্ছে যে মণিপুর সহ আরো কিছু দেশ, রাষ্ট্র পূর্ব ভারত থেকে ছুটে যাক, এবং আমাদের বাংলাদেশের সাথে যদি চায়নার সুসম্পর্ক হয়, তাদের সেভেন সিস্টারকে আলাদা করে দিয়ে কিছু কিছু অঞ্চল চায়না দখল করবে, এটা চায়নার টার্গেট। আর কিছু কিছু অঞ্চল দখল না করলেও তাদেরকে নতুন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে তাদেরকে পাশে রাখবে চায়নার।